Okay, good morning, students. Are you able to hear my voice? I think. So good morning. We will start our lecture of RNN a little bit sooner. So previously we have seen the basic models of RNN with the example of some food and weather conversion. So today we will see the basic mathematical structures of recurrent neural network and some other recurrent neural network structures as well. So we can compare what is the basic recurrent neural network and the basic difference between the other recurrent neural network with the basic recurrent neural network. So আমরা যদি নরমাল রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ককে আনফোল্ড অবস্থায় করি, লাইক ওটা তো একটা ফিডব্যাক দিয়ে আমরা দেখে আসছিলাম। আমাদের ফিডব্যাকটা ছিল হচ্ছে ফিডব্যাকটা এখানে ডব্লিউ আর্ক দিয়ে দেখানো হয়েছে এই জায়গায়। এটা ছিল ফিডব্যাক। এসটাকে বলা হচ্ছে কারেন্ট স্টেট বা রিকারেন্ট স্টেট, ভি হচ্ছে ওই স্টেট থেকে একটা আউটপুট, আর এক্স হচ্ছে ওই স্টেটে একটা ইনপুট। প্রতিটা আরকে এক একটা করে আরবিটারি ওয়েটস অ্যাসাইন করা আছে। সো ওয়েটস গুলো ইটস লাইক দ্য নরমাল এমএলপি। সো এক্স ইজ দ্য ইনপুট, এক্স ইজ অ্যান ইনপুট, ইউ ইজ দ্য weight of incoming input. This is the recurrent feedback, and recurrent feedback weights is denoted by W, and S is a current state, and V is the another weight, and O is actually the next output of this S state. এটাকে যদি আমি আনফোল্ড করি, এটা হচ্ছে একটা রিকারেন্ট ইউনিট। এই রিকারেন্ট ইউনিটটাকে যদি আমি আনফোল্ড করি, তাহলে এইটা হচ্ছে আমার বর্তমান একটা এক্সাম্পল টি-তম স্টেটের। তাহলে টি-তম স্টেট, এই টি-তম এটা হচ্ছে টিএথ স্টেট। সো এই টিএথ স্টেটটাকে আমরা কিভাবে আসলে লুক আউট করতে পারি? টিএথ স্টেটে সব টি প্যারামিটার দিয়ে হচ্ছে, এবং এটাতে যে ইনকামিং দুইটা এজ আছে, ইনকামিং দুইটা এজ হচ্ছে এক্সটি আর একটা হচ্ছে এসটি মাইনাস 1। দ্যাট মিনস current ST te there is two type of input is coming, one is ST minus 1 and one is XT. So এই XT এটা হচ্ছে কারেন্ট ইনপুটের একটা সিকোয়েন্স। X কে তোমরা এইভাবে ডিনোট করতে পারো লাইক 5, 10, 15। আমরা এই এক্সাম্পলটা যে দেখছিলাম এটাকে আমরা বলতে পারি XT minus 1, XT, xt plus 1, এভাবে টাইমের সাথে সাথে এটা মুভ অন করবে। বা আমরা x1, x2, x3 এভাবেও লিখতে পারি। we can also write x1, x2, x3, x4 এভাবে যাচ্ছে, x5 এভাবে সিকোয়েন্স আগাতে থাকবে। সো এইটাকে বেসিক্যালি এটার সাথে ম্যাপিং করা হচ্ছে ইনপুট হিসেবে। সো এই ইনপুটটা হচ্ছে x এর ইনপুট, আর এস হচ্ছে রিকারেন্ট ইউনিট থেকে যে জেনারেট হচ্ছে সেটা। তাহলে ইনিশিয়ালি একটা, এই যে এখানে একটা দেখানো আছে যে ইনিশিয়ালি এটা একটা ডাব্লিউ ওয়েট, এই জায়গাটায় আছে আসলে একটা S0। দ্যাট মিনস এই স্টেটটাকে অ্যাজিউম করে আমরা পরের স্টেটগুলোকে জেনারেট করতেছি। তো এই S0 তে একটা ডাব্লিউ ওয়েট অ্যাসাইন করা হচ্ছে, এবং এইটা প্রথম ST-1 এ যখন আসতেছে, মানে একদম প্রথম প্রাইমারি ইয়েতে যখন আসতেছে, সেইটার সাথে একটা ডাব্লিউ ওয়েটের অ্যাসাইনমেন্ট হওয়ার পরে they are actually computing the results and moving to the next state. আনফোল্ড করার প্রসেসটা কি? আমার প্রিভিয়াস লেয়ারে যেটা থাকবে, যেমন আমার এসটি এখন প্রডিউস হইলো, এই এসটিটাই আমার পরের ইয়েতে গিয়ে কি হবে, ST+1 যখন আমি কম্পিউট করতে যাচ্ছি, মানে আমি ST+1 টা কম্পিউট করতে যাচ্ছি, তখন আমাকে ST+1 যখন কম্পিউট করতে যাচ্ছি, তখন ST
আর এখানে xt এর জায়গায় xt+1 চলে আসবে। ঠিক আছে, সো চেঞ্জটা হচ্ছে এইটাকে আমরা বলতে পারতেছি প্রিভিয়াস হাইপোথিসিস অফ নিউরাল অফ RNN, আর এটা হচ্ছে আমার কারেন্ট ইনপুট, আর এটা আমার প্রডিউস করবে কারেন্ট হাইপোথিসিস। আমরা এটাকে হাইপোথিসিস নাম বলতেছি, এটা আমরা পরবর্তীতে সামনে গিয়ে দেখব। এটাকে স্টেটও বলতে পারো। কারেন্ট স্টেটে RNN এর কারেন্ট স্টেটটাকে জেনারেট করবে উইথ দ্য হেল্প অফ প্রিভিয়াস স্টেট এবং কারেন্ট ইনপুটের সাহায্যে। এটা হচ্ছে বেসিক্যালি তার মেইন ফোর্টে। সো এইখানে বিভিন্ন ওয়েটিং দিয়ে দেখানো হয়েছে। সো ওয়েট ছাড়া যদি আমি ফ্ল্যাটেনিং চিন্তা করি, সেই ফ্ল্যাটেনিংটাও আমরা নিচের এই স্ট্রাকচারটা দিয়ে বুঝতে পারবো। আমি হাইপোথিসিস উচ্চারণ করতেছিলাম কারণ এটাকে অনেক সময় H দিয়েও ডিনোট করে, HT। সো ফিডব্যাকটা একটু খেয়াল করো। এইটাকে যদি আমি আনফোল্ড করি এই স্ট্রাকচারটাকে, তাহলে এ হচ্ছে বেসিক্যালি আমার রিকারেন্ট ইউনিট, আর এখানে ইনপুট আসতেছে x0 এবং H0 হচ্ছে তোমার আউটপুট হিসেবে জেনারেট করতেছে। এই H0 বেসিক্যালি এখানেও ইউজ হচ্ছে অ্যাজ এন ইনপুট হিসেবে। তাহলে এখানে x1 আর H0 যখন আসলো H1 প্রডিউস হলো। তাহলে H1 আসলে প্রডিউস হচ্ছে একটা ফাংশন, রিকারেন্ট ইউনিটের ফাংশন, তাতে একটা ইনপুট আসতেছে H0 আর একটা ইনপুট আসতেছে x1। এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আমরা যদি এটা বুঝে থাকতে পারি তাহলে আমাদের একটা এক্সাম্পল আমরা দেখি। মনে করো আমরা এই যে সিরিজের যে এক্সাম্পলটা নিলাম 5, 10, 15, 20 এভাবে আপ করে যেটা যাচ্ছে আপ টু মনে করো নেক্সট ইয়েটা কি হবে। তাহলে এইটা আসলে জেনারেট হচ্ছে কিভাবে এই পিকচারটায় সেটা একটু দেখি। সো 5 প্রথমে আসলো ইনপুট, এখানে হাইপোথিসিস কিছু নাই, তো আমার H0 হিসেবে প্রডিউস হবে আসলে 10। এই 10টা আবার এখানে গেল ইনপুট হিসেবে, x1 এর আবার ইনপুট হচ্ছে এখানে আসলে বেসিক্যালি 5ই জেনারেট হবে x0 থেকে। সো সামহাউ বিকজ এখানে মনে করো 0 আছে, সো এই 5 যখন এখানে আসলো, এখানে আছে 10, 5 আর 10 তারা এটা কমিউনিকেট করে H1 এ বেসিক্যালি সে সিকোয়েন্সটা জেনারেট করবে। এখানে দেখে মনে হচ্ছে x0 মনে হয় সামনে খালি প্রপাগেট করতেছে, বাট কম্বিনেশনটা হচ্ছে 5 আর 10 এর কম্বিনেশন মিলে। মনে করো এরপর এইখান থেকে জেনারেট হয়ে যে আউটপুটটা বের হচ্ছে সেটা হচ্ছে 10 এইখানে আসলো। এইখানে যদি তুমি এখন 20 দাও, 10 আর 20 ক্রস ম্যাচ করে নেক্সট আউটপুটটা বের করার চেষ্টা করবে। কিন্তু 10 আর 20 মনে করো এক্সাম্পল, আমি এক্সাম্পল হিসেবে বলতেছি 20, বাট এখানে যদি আমি সিকোয়েন্সটা ফলো করি তাহলে এখানে 15 আসবে, এখান থেকে 15 বের হচ্ছে, এর পরের লেয়ারে 15 যাচ্ছে, লাস্ট লেয়ারে মনে করো এখানে আমার ইনপুট আসবে 20, তাহলে এখান থেকে আমার আসবে এখানে বের হচ্ছে 20, 15 এখানে গেল আর এখান থেকে বের হবে 20। সো এইভাবে বেসিক্যালি জিনিসটা কাজ করতেছে, আনফোল্ডিংটা কাজ করতেছে। সো এই আনফোল্ডিংটাকে যদি আমি এইখানে স্ট্রাকচার ওয়েতে দেই, তো প্রথমে আমার x আসলো 5, সেই ইনপুট প্রসেস করে আমার এখান থেকে একটা 10 আউটপুট করবে, আবার এই 10ই আবার এখানে ফিডব্যাক হয়ে যাচ্ছে। তাহলে এই 10 যখন আবার এখানে ফিডব্যাক হচ্ছে, এখানে আবার একটা 10 আসলো, এইভাবে সে রিকারেন্টটাকে কম্পিউট করতেছে। মানে এইটা তার কারেন্ট ইনপুট আর প্রিভিয়াস মনে করো 0, তাহলে সে নেক্সট জেনারেট করতেছে 5, এখান থেকে তারপরে তার নেক্সটটাও চেঞ্জ হচ্ছে, তার নেক্সট চেঞ্জ হচ্ছে আর তার কারেন্টও চেঞ্জ হচ্ছে। এইভাবে তার সিকোয়েন্সিংটা সে বের করার ট্রাই করতেছে। এটা হচ্ছে সিম্পল আনফোল্ডিং স্ট্রাকচার হইলে বেসিক্যালি কি হবে সেটার একটা এক্সাম্পল জাস্ট তোমাদেরকে দেখানো হয়েছে। ডট 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 দ্বারা মনে হচ্ছে যে এটা অনেকগুলো প্রপাগেট হতে থাকবে। নরমালি এখন হচ্ছে আমরা জানার চেষ্টা করি আরএনএন আসলে আমরা কেন ইউজ করব। আরএনএন তো নরমাল এমএলপি থেকে একটু কমপ্লেক্স স্ট্রাকচার, তাহলে এর কমপ্লেক্সিটি বেশি হওয়ার কথা। বাট আরএনএন কি করে,
নরমাল এমএলপি থেকে এ তার কমপ্লেক্সিটি মানে ক্যালকুলেশন কমপ্লেক্সিটিটা বাড়তে পারে, কিন্তু তার কম্পিউটেশনের ফলে যে আউটকাম জেনারেট করার কমপ্লেক্সিটি সেইটাকে সে কমায় দেয়। কিভাবে কমায় দেয় একটু এক্সাম্পলটা আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আমরা আরএনএনটাকে আমরা এফ ফাংশন দিয়ে ডিনোট করতেছি। এফ ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়, এইচ আমাদের কি প্যারামিটার আর এক্স আমাদের কি প্যারামিটার। এইচ হচ্ছে আমাদের প্রিভিয়াস কম্পিউটেশন, প্রিভিয়াস হাইপোথিসিস, প্রিভিয়াস রেজাল্ট, অনেক নামে তুমি বলতে পারো। আমরা প্রিভিয়াস এইচ যেহেতু আমরা হাইপোথিসিস নামটা অ্যাপ্লাই করতেছি। এক্স আমাদের কি কারেন্ট ইনপুট, এক্স হচ্ছে আমাদের কারেন্ট ইনপুট। এই দুইটা আমাদের প্যারামিটার যাচ্ছে। এফ হচ্ছে আমাদের আরএনএন ফাংশন, আরএনএন ফাংশন বা আরএনএন কম্পিউটেশনাল ফাংশন আমরা বলতে পারি, যেখানে আরএনএন এর রেজাল্টগুলো কম্পিউট হবে। ও আমাদেরকে আউটপুট দিচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচ প্রাইম আর একটা হচ্ছে ওয়াই। এই এইচ প্রাইম আর ওয়াই, এইচ প্রাইমটা কি? এইচ প্রাইম আমার হচ্ছে কারেন্ট হাইপোথিসিস আর ওয়াইটা আমার কি কারেন্ট আউটপুট। তাহলে আমরা যদি একটু স্ট্রাকচারটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফাংশনটা x1 দিয়ে বোঝাচ্ছে আমার কারেন্ট ইনপুট x1, h0 মানে হচ্ছে আমার প্রিভিয়াস হাইপোথিসিস কারেন্ট ইনপুট, আর তার থেকে প্রিভিয়াস হাইপোথিসিসটা অ্যাড করা হলো, ফাংশনটাতে ইনপুট হিসেবে আসলো, দুইটা আর্ক দিয়ে দেখানো হয়েছে ইনকামিং ইনপুট, জেনারেট করলো সে কারেন্ট হাইপোথিসিস h1 আর y1। এটা হচ্ছে একটা রিকারেন্ট ইউনিটের একটা ব্লক। মানে এটা এখন ফিডব্যাক কিভাবে হবে? ফিডব্যাক হলে সিম্পল, h1 নিশ্চয়ই পরবর্তী আরেকটাতে যাবে, h1 সিমিলার একটা ফাংশন ব্লককে আনলো। এখানে একটা পয়েন্ট অফ নোটেশন, এখানেও কিন্তু এফ ফাংশন ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু এফ ফাংশন ইউজ করা হয়েছে, সেম ফাংশন ইউজ করা হচ্ছে। এমএলপি তে এইটাই যদি আমি এমএলপি তে ট্রান্সলেট করতাম তাহলে আমরা এখানে ডিফারেন্ট ফাংশনস ইউজ করতে পারতাম। যেহেতু রিকারেন্ট ইউনিট একই স্ট্রাকচারের ইউনিট হইতে হবে, নাহলে তো লুপ ব্যাক করবে কোথায়? লুপ ব্যাক করার জন্য তো একটাই সেম কাইন্ড অফ স্ট্রাকচার হইতে হবে, এই কারণে সেম ফাংশন ইউজ করা হয়েছে, নট ডিফারেন্ট ফাংশন। That is the first primary difference between normal MLP and recurrent unit. যেহেতু সেম ফাংশন ইউজ করতেছে, obviously ডিফারেন্ট ফাংশনের কমপ্লেক্সিটি ডিফারেন্ট হইতো, তাদের ডিফারেন্ট কমপ্লেক্সিটি যোগ করলে তাদের কমপ্লেক্সিটি বেড়ে যেত। এখন যেহেতু সেম ফাংশন ইউজ করা হচ্ছে, তাদের কমপ্লেক্সিটি অনেকাংশে কমে যাচ্ছে। So number one point is use of same functionality in recurrent unit is reducing the complexity of the normal neural network structure. Second, তোমার ইনপুট আসলো দুইটা, h আর h প্রাইম এর ভেক্টরের ডাইমেনশনালিটিও কি হবে? সেম হবে। আমাদের যে h আর h প্রাইম যেটা আছে সেটার ডাইমেনশনালিটিও সেম হবে, সেম ডিরেকশনে থাকবে, সেম ডাইমেনশনালিটি, এবং যে আউটকাম যেটা জেনারেট করতেছে সেটা h2 আর y2, ঠিক আছে? h2 আর y2 দুটো আউটকাম তারা জেনারেট করতেছে। এইভাবে তার ইয়েগুলো আস্তে আস্তে, y2 হচ্ছে আমার কারেন্ট আউটপুটের সিকোয়েন্সটা। মনে করো আমি যদি কারেন্ট আউটপুটটাকে আমার সিকোয়েন্স হিসেবে বের করতে চাই, নিচেও একটা সিকোয়েন্স দিচ্ছি, উপরে একটা সিকোয়েন্স আউটপুট হিসেবে বের হচ্ছে, রাইট? এইচ গুলা তো আমার নেক্সট ফাংশনের ইনপুট হাইপোথিসিস হিসেবে ইউজ হচ্ছে, আর y1 হচ্ছে আমাদের আউটপুট সিকোয়েন্স। মনে করো তুমি এখানে x1 x2 x3 এভাবে x4 xk পর্যন্ত ইনপুট দিলা, তাহলে তোমার এখানেও সিমিলার y1 y2 y3 এভাবে আউটপুট yk পর্যন্ত জেনারেট হবে। এটা কখন হবে? যখন তুমি one to many সিকোয়েন্স প্রডিউস করবে।
ঠিক আছে, সিকোয়েন্সের 4 ধরনের ক্যাটাগরি হতে পারে। একটাই ইনপুট, তার থেকে মাল্টিপল আউটপুট প্রডিউস হচ্ছে, মাল্টিপল ইনপুট, তার থেকে শুধু একটাই আউটপুট প্রডিউস হচ্ছে। এটা হচ্ছে ইনপুট সিকোয়েন্স, এটা হচ্ছে আউটপুট সিকোয়েন্স। আমার ইনপুট আছে একটাই, আউটপুটে একটাই প্রডিউস করতেছে, এটাও একটা আরএনএন এর এক্সাম্পল হতে পারে। আর মোস্টলি ইউজ হয় মেনি টু মেনি। মেনি টু মেনি এক্সাম্পলই হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স। ওয়ান টু মেনির এক্সাম্পল হচ্ছে আমি ওয়ার্ড দিলাম, আমার সেটা সিকোয়েন্সে পরিণত হয়ে গেল। লাইক আমরা একটা ওয়ার্ড দিলাম, তা দিয়ে একটা সেন্টেন্স বানাচ্ছি, সেটা হচ্ছে ওয়ান টু মেনি। আমার একটা সেন্টেন্স আছে, শুধু একটা ওয়ার্ড প্রেডিক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে মেনি টু ওয়ান। একটা সেন্টেন্স আছে, শুধু একটা ওয়ার্ড প্রেডিক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে মেনি টু ওয়ান। একটা ওয়ার্ড থেকে ঠিক তার নেক্সট পরবর্তী ওয়ার্ড কোনটা হবে সেটা জেনারেট করতে চাচ্ছি, ওয়ান টু ওয়ান। একটা ওয়ার্ড আছে, সেই একটা ওয়ার্ডের ঠিক নেক্সট পরবর্তী কি ওয়ার্ড হবে সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। মেনি টু মেনির এক্সাম্পল কি হতে পারে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলাম, ট্রান্সলেটর, তাহলে তখন সেটা কি হচ্ছে? মেনি টু মেনি। 4টা সেগমেন্ট বুঝা গেছে? রিকারেন্ট নিউরাল ইউনিটের 4টা সেগমেন্ট বুঝা গেছে নরমালি কিরকম ভাবে হয়। আর এখানে y1 y2 এগুলো হচ্ছে আমার এই ওয়ান টু মেনি, মেনি টু মেনি আউটপুট এবং ইনপুটের মধ্যে রিলেশনটাকে কিভাবে দেখাবো সেটার জন্য ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে আস্তে আস্তে আমরা আনফোল্ডিং করে প্রসেস করতেছি। সব ক্ষেত্রে একটা জিনিস একটু ইম্পর্টেন্টলি লক্ষ্য করতে হবে, আরএনএন এর ফাংশনটা সেম। এফ যেহেতু ইউজ করতেছি, আরএনএন এর ফাংশনটা সেম। তাহলে এটা কি বলা হয় যে নো ম্যাটার হাউ লং দ্য ইনপুট অর আউটপুট সিকোয়েন্স ইজ, আমরা অলরেডি বুঝলাম ইনপুট আউটপুট সিকোয়েন্স কয় ধরনের হতে পারে। We only need one function. That is the main important thing for reducing the complexity. Only need one function. That is the same function is being used in every step of computing the output. If f's are different, যদি f টা different হতো, functions are different হতো, এই স্ট্রাকচারটাই কি হয়ে যেত? নরমাল ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক হয়ে যেত, এমএলপি, নরমাল ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এমএলপি। যদি ফাংশনটা ডিফারেন্ট হতো, আমরা জানি ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট ফাংশন আমরা ইউজ করতে পারি। This may be treated as another compression from fully connected neural network. এই প্রসেসটাকে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্কের একটা কম্প্রেশন টেকনিক বলা হয়। ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক কিরকম হবে? এক নোড থেকে অন্যান্য নোডে অনেকগুলো কানেকশনস থাকে, এক লেয়ার থেকে পরের লেয়ারে। তাহলে ওইটার বদলে এখন আমার জাস্ট একটা এফ ইউনিটি, এখান থেকে একটা ওয়াই বের হচ্ছে, আর এইখানে যে এইচ ইনপুট হিসেবে ঢুকলো, সেইখান থেকে এইচ আবার ফিডব্যাক হয়ে এই জায়গায় আসতেছে, একটা এইচ আউটপুট হিসেবে বের হচ্ছে, আবার এইচ একটা ইনপুট হিসেবে ঢুকতেছে, আর এখানে একটা এক্স ইনপুট হিসেবে অ্যাড অন হচ্ছে। সো এই জিনিসটাকে বেসিক্যালি আমাদের রিপ্রেজেন্টেড করা হচ্ছে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্কের কম্প্রেশন হিসেবে, রাদার দেন আমার প্রতিটা ফ্ল্যাটেনিং করার থেকে এটাকে বলে ফ্ল্যাট করা, ফ্ল্যাট করে দেখানো, বা স্টেপ গুলাকে তোমাকে আনফোল্ডিং করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে আনফোল্ডিং স্ট্রাকচার। আনফোল্ডিং এর থেকে আমাদের ফোল্ডিং স্ট্রাকচারের কারণে রিকারেন্ট নিউরাল ইউনিট ফুললি কানেক্টেড নিউরালের থেকে কম্প্রেসড ওয়েতে দেখানো হচ্ছে। সো এই কারণে যেহেতু কম্প্রেসড ওয়েতে দেখানো হচ্ছে, এটাতে কমপ্লেক্সিটি রিডিউস করবে। সো আমরা 2 নাম্বার পয়েন্ট বলতে পারি কম্প্রেসড ফুললি নিউরাল নেটওয়ার্ক। সো যেহেতু কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন অফ ফুললি নিউরাল নেটওয়ার্কের হচ্ছে, তাই আমার কমপ্লেক্সিটি রিডিউস করতেছে আরএনএন, এবং যেহেতু একটাই ফাংশন ইউজ করতেছি, তাই আমার কমপ্লেক্সিটিটা রিডিউস করতেছে আরএনএন। দুইটা জিনিস বোঝা গেছে ঠিকঠাক মতো, কেন আরএনএন কমপ্লেক্সিটিটাকে রিডিউস করতেছে
যদিও তার স্ট্রাকচারটা দেখতে কমপ্লেক্স স্ট্রাকচার রাদার দেন আমার নরমাল এর থেকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের আরএনএন এর বেসিক থিং, আরএনএন এর কমপ্লেক্সিটির বেসিক থিং। এখন আমরা ডিফারেন্ট কিছু কিছু আরএনএন এর एग्जांपल দেখব ডিফারেন্ট স্ট্রাকচারের। নরমাল আরএনএন তো আছেই, আনফোল্ডিং করে আমরা এই করতে পারি, এবং তারপরেও আরএনএন এর আরো কি কি ডিফারেন্ট ভেরিয়েন্ট আছে বা ভেরিয়েন্ট স্ট্রাকচার আছে সেটা নিয়ে আমরা একটু এখন দেখব। তো প্রথমেই আসতেছে ডিপ আরএনএন। আরএনএন এর আনফোল্ডিং স্ট্রাকচারটাকে যদি আমি আরেকটু ভেঙে দেখতে চাই তখন সেটাকে আসবে হচ্ছে ডিপ আরএনএন, একটু অ্যানালাইজ করার ব্যাপার আছে। এই ডিপ আরএনএন এ নামে বুঝতেছো ডিপ আরএনএন মানে এক লেয়ার থেকে আরেক লেয়ারের আরএনএন আমরা ইউজ করব। এখানে একটু খেয়াল করি, এখানে দুইটা ফাংশন আছে। আরএনএন এর জন্য আমরা ইউজ করব দুইটা ফাংশন, ডিপ আরএনএন এর দুইটা ফাংশন ইউজ করতেছি, এক হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি আরএনএন মানে হচ্ছে একটাই সিমিলার ফাংশনস থাকবে, দ্যাট ইজ গুড, একটাই আমাদের ফাংশন। কিন্তু এখানে ডিপ আরএনএন মানে হচ্ছে সামথিং ইজ গোইং টু হ্যাপেন মোর ডিপার। কিভাবে? F1 যে রিকারেন্ট ইউনিট সেটা যে আউটপুট জেনারেট করতেছে, একটু খেয়াল করো, জেনারেট করতেছে H, এটা প্রাইম বলবো, আর এটা Y, কমা দেখা যাচ্ছে এটা প্রাইম। আসলে সে এই ওয়াইটাকে, এই যে আউটপুট যেটা বের করলাম সেই ওয়াইটাকে পরবর্তী ফাংশনের কি হিসেবে ইউজ করতেছে? ইনপুট হিসেবে ইউজ করতেছে। তাহলে পিকচারটা কিরকম হতে পারে? লাইক আমাদের মাথার মধ্যে কি একটু পিকচারটা চলে আসতেছে? পিকচারটা একটু খেয়াল করি। এইটা হচ্ছে আমাদের রিকারেন্ট ইউনিট, চেক করো এই রিকারেন্ট ইউনিটটা F1, সব কিন্তু F1 দিয়ে করা, রাইট? এটা আমরা কিছুক্ষণ আগেই যেটা করে আসছি তার সাথে সিমিলার, সবগুলো F1। ওকে, এরপর F2 ইউনিটটা আসলো। আমরা ডিপার আরএনএন কিভাবে ইউজ করতেছি? F2 ইউনিটে প্রথমেই তার ইনপুট সিকোয়েন্সে কে আসবে? F2 ইউনিটের প্রথমেই ইনপুট সিকোয়েন্সে আসবে Y1, এখান থেকে ইনপুট সিকোয়েন্সটা আসবে, আর এখান থেকে তার একটা G প্যারামিটার আসবে, সাম Z0, এবং এখান থেকে সে জেনারেট করবে Z, এন্ড এইখান থেকে ইনপুট হিসেবে যাবে G1। আমরা যে এখানে দেখতেছি তার স্ট্রাকচার, তাহলে এখানে এটা পরবর্তীতে এটা আবার এখানে একটা স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারটা হবে F2, এটা Y2, এখান থেকে হবে Z1, এটা Z2, এবং এখানে যাবে হচ্ছে G2। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জিনিসটা সিমিলার, প্রসেসটা বোঝা গেছে? এইটাকে বলা হচ্ছে ডিপ আরএনএন, ইউজিং প্রিভিয়াস functions of RNN output as a new result of new function of new input of new RNN। RNN এর নতুন ইনপুটে আসলে এই জিনিসটা অ্যাড হচ্ছে। এটার সবচেয়ে एग्जांपल, ভালো একটা एग्जांपल হচ্ছে, তুমি একটা নাম্বার আছে মনে করো x, এইটাকে তুমি ফার্স্টে RNN দিয়ে 10 বেসে ট্রান্সলেট করলা, এই 10 বেস থেকে তুমি আবার 6 বেসে ট্রান্সলেট করলা। এই 6 বেস যে আউটপুটটা জেনারেট করবে সেই আউটপুটটা হচ্ছে ডিপ আরএনএন এর মাধ্যমে আমরা বের করতে পারি। एग्जांपलটা বুঝা গেছে? প্রথমে একটা x ইনপুট, সেটা 10 বেস নাম্বার সিস্টেমে আছে, সেটা যে আউটপুটটা জেনারেট করবে তাকে 6 বেস নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করলাম। এই 6 বেস নাম্বার সিস্টেম থেকে তাকে আমি যে আউটপুটটা পাচ্ছি, এই 6 বেসের জন্য একটা আরএনএন ইউজ করলাম, এই 10 বেসের জন্য আরেকটা আরএনএন ইউজ করলাম। মনে করো x নাম্বারটা ছিল 5 বেস নাম্বার সিস্টেম, ঠিক আছে? আমি একটা एग्जांपल বললাম জাস্ট যে একটা বেসের নাম্বার থিওরির বেস কনভার্সন ক্যান বি টেকেন অ্যাজ অ্যান एग्जांपल অফ ডিপ আরএনএন। এটা আমি জাস্ট एग्जांपल একটা নাম্বার বেস एग्जांपल দিয়ে দেখালাম। এটা তোমরা সিকোয়েন্সের থেকে করতে পারো। লাইক আমার প্রথমে ইংলিশ সিকোয়েন্স আছে, সেটাকে আমি যদি ফার্স্টে ফ্রেঞ্চ সিকোয়েন্সে ট্রান্সলেট করি, দেন ফ্রেঞ্চ সিকোয়েন্সের থেকে যদি ওটা আমি অ্যারাবিক সিকোয়েন্সে ট্রান্সলেট করি, আমি কি ইউজ করতে পারি? I can use deep RNN as my structure, and এইটার পরবর্তীতে আমার যে মাত্র দুইটা ফাংশন দিয়ে করতে হবে তার কি লিমিটেশন আছে? ডিপ RNN মানে হচ্ছে you can use multi functions as well, like তুমি যদি F3 ইউজ করো, আমি মনে করি এখানে একটা F3 আনলাম, সেই F3 এর প্যারামিটারটা কি হবে? কেউ কি বলতে পারবা? F3 তে কি যাবে?
এখানে একটা জেড আউটপুট যাচ্ছে, আমি এখানে ধরলাম জি এইচ জি, এটা মনে করো আই, আই এর ক্ষেত্রে এখানে হবে ইনপুট হিসেবে জেড, আর আমার আউটপুট আসবে কি, আউটপুট মনে করো আসতেছে জে প্রাইম, আর হচ্ছে সরি এটা হবে আই প্রাইম কমা, এটা জেড আমরা ইউজ করছি, তাহলে আমরা ডাব্লিউ ইউজ করব। আউটকাম হিসেবে ডাব্লিউ তো ওয়েট হিসেবে ইউজ হয়, সো ডাব্লিউ ইউজ না করে আমরা এখানে ইউজ করতে পারি এম, মনে করো এম লেয়ার থেকে একটা আউটপুট বেরোচ্ছে। তো এইভাবে আমরা ক্যাসকেডিং করে ডিপ স্ট্রাকচার রেডি করতে পারি। এটা এক্সাম্পলটা জাস্ট দেখানো যে কিভাবে প্রপাগেট করছে। একটা জিনিস একটু খেয়াল করো, এইটার ফ্লোটা কিন্তু এখান থেকে আউটপুট যাই হোক, ফাংশনের ফ্লোটা কিন্তু সব লেফট টু রাইট হচ্ছে। ফাংশনের ফ্লোটা কিন্তু এই বরাবর, যেদিকে ফাংশনগুলো জেনারেট হচ্ছে এই দিক বরাবর ফ্লোটা মুভ করতেছে। সো ডিপ আরএনএন নিয়ে কোনো কনফিউশন কি আছে কিনা? এখানে কিন্তু ওয়েটস অ্যাসাইন হবে, ওয়েট গুলো আমরা এখানে দেখাচ্ছি না, বাট ওয়েট এখানে মনে করি এখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে, এরকম একটা ওয়েটের ম্যাট্রিক্স প্রত্যেকটা আর্কের মধ্যেই আছে। এবং আপডেট আমরা যখন ব্যাক প্রপাগেশন করব তখন এই আপডেটটা কিন্তু এই ওয়েট গুলোর উপরেই হবে। এটা হচ্ছে আসলে একটা ওয়ান অফ দি এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। জি বলেন। এটা বন্ধ অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্যারামিটারের উপর বেস করে। রিকারশনটা বেসিক্যালি প্যারামিটারের উপর বেস করে অফ হয়, ঠিক আছে? রিকারশন মানে হচ্ছে আমরা রিকারশনের কিছু বেস কেস বলে দিতে পারি, সেই বেস কেসের উপর বেস করে আমাদের রিকারসিভ কলটা অফ হবে। ফর এক্সাম্পল থ্রেশহোল্ড, কিছু থ্রেশহোল্ড কাট অফ থ্রেশহোল্ড দিয়ে দেওয়া যায়, কিছু মানে কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, যে কন্ডিশনের পরে আর রিকারেন্ট ইউনিটটা সামনে কম্পিউট করবে না। সো কারেন্টলি যেটা হয় যে একটা ম্যাট্রিক্সের থ্রেশহোল্ড দিয়ে দেওয়া হয়, বা ম্যাট্রিক্সটা যতক্ষণ না আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিকারেন্ট ইউনিটটা কম্পিউট করতেই থাকে। দ্যাট মিন্স পুরো ম্যাট্রিক্সটার একটা এফ ভ্যালু আছে, সেই এফ ভ্যালু পর্যন্ত যতক্ষণ সে রিচ না করতেছে ততক্ষণ এই রিকারেন্ট ইউনিটটা কম্পিউট করতে থাকে। যখনই তার এফ ভ্যালু বা গোল বা ডেস্টিনেশন ভ্যালুতে সে পৌঁছায় যায় তখন সে আর রিকারেন্টটাকে রিকম্পিউট করে না। সো রিকারেন্স কখন থামবে এটা কি বুঝা গেছে? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন যে রিকারেন্সটা কখন থামবে। রিকারেন্সটা থামবেই হচ্ছে যখন আমার বেস কেস বা আমার এফ ভ্যালুর কন্ডিশনটা আমার গোল কন্ডিশনের সাথে ম্যাচ করবে, তখনই আমার রিকারেন্স ইউনিটটা রিকারেন্টটা থেমে যাবে। তো এখন আরেকটা নতুন স্ট্রাকচার আসছে, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল আরএনএন। সো বাই ডিরেকশনাল আরএনএন বলতে আসলে আমরা কি বুঝি? এখানে খেয়াল করি, এখানেও কিন্তু আমার দুইটা ফাংশন আছে। যেহেতু বাই ডিরেকশন, তার মানে এখানে ডিরেকশনের একটা ব্যাপার আছে। ডিরেকশনটা কিরকম হয়ে আসবে? সো নরমালি আমাদের F1 এর একটা আরএনএন এখানে দেখানো আছে নিচের লেয়ারে, আর F2 আরএনএন এর উল্টা দিকে একটা দেখানো আছে। বাই ডিরেকশনাল আরএনএন এর এক্সাম্পলটা দেখাচ্ছি যে F1 আরএনএন আমার লেফট টু রাইট যাবে, আর F2 আরএনএন আমার রাইট টু লেফট যাচ্ছে। এটা রাইট টু লেফট, এটা লেফট টু রাইট, নিচেরটা লেফট টু রাইট, এটা নিচেরটা লেফট টু রাইট, উপরেরটা হচ্ছে রাইট টু লেফট। এটা রাইট টু লেফট, এটা লেফট টু রাইট। আচ্ছা, আর এই যে Z1 Y1 Z2 Y2 Z3 Y3 যে আমরা প্রডিউস করলাম, এই দুইটার আউটপুটটা এখন আমার কি হবে? এই আরএনএন এর মধ্যে রিইউজ হবে। এটা আরেকটা আরএনএন যেটা ফিড ফরওয়ার্ড করা হচ্ছে, শুধু যেটা শুধু খালি রেজাল্ট P1 টাকে জেনারেট করতেছে। তার মানে বাই ডিরেকশনাল আরএনএন এর আসল কনজিউমার কে? হু ইজ দ্য রিয়েল কনজিউমার? দ্য রিয়েল কনজিউমার ইজ F3. The real consumer is F3. এখানে কিন্তু দুইটা ইনপুট
কোত্থেকে আসতেছে? দুইটা আরএনএন এর থেকে আসতেছে, রাইট? এখানে দুইটা ইনপুট দুইটা আরএনএন থেকে আসতেছে। সো এই বাইডিরেকশনাল আরএনএন আমি কোন টাইপের প্রবলেমে ইউজ করতে পারি? আমরা যে প্রবলেমটা এই আরএনএনটাকে ইউজ করতে পারি সেই প্রবলেমটা হচ্ছে, এই যে আরএনএনটা ইউজ করতে পারি সেই প্রবলেমটা কোনটা? এই যে আরএনএন যেটা ইউজ করতে পারি, প্যালিন্ড্রোম চেকিং। প্যালিন্ড্রোম চেকিং এ আপনি কি করতে পারেন? এই আরএনএনটা ইউজ করতে পারেন। একটা আরএনএন সামনের দিকের ক্যালকুলেশন গুলাকে চেক করতেছে, আরেকটা আরএনএন পেছনের দিকের ক্যালকুলেশন গুলাকে চেক করতেছে। সো যখনই আপনার সামনে আর পেছনে ক্রস আউট হয়ে যাবে, তখনই আসলে আপনার এই P3 তে আপনার কি আসতেছে? প্যালিন্ড্রোমের চেকিং এর রেজাল্টটা চলে আসতেছে। লাইক Y1 আর Z1 সিমিলার, ওকে ফাইন, Y2 Z2 এটাও সিমিলার, F3 আপনাকে বলতেছে এটাও সিমিলার, এটাও সিমিলার। F3 এই Z3 Y3 তে এসে যখনই দেখবে যে না এটা সিমিলার না, তখনই আপনি কি বলে দিতে পারতেছেন? এখান থেকে আউটপুট বলে দিতে পারতেছেন F3 থেকে যে এইটা প্যালিন্ড্রোম না। সো লং সিকোয়েন্সের প্যালিন্ড্রোম চেকিং এর জন্য আমরা ইউজ করতে পারি বাইডিরেকশনাল আরএনএন। সো বাইডিরেকশনাল আরএনএন অলসো আপনার রিকারেন্সের কমপ্লেক্সিটিটাকে কমায় দিবে। আপনার রিকারেন্স যদি ফুল ডেপথে চলতে থাকে, ও গোল থেকে সোর্স পর্যন্ত আসতে থাকবে, আবার সোর্স থেকে গোল পর্যন্ত যেতে থাকবে। তার মানে ওর কম্পিটিশনটা আসলে কোথায়? মাঝ বরাবর এসে ও সব সময় ক্রস আউট করে যাবে বা কাট অফ হয়ে যাবে। ওর কিন্তু পুরা ফুল একটা রিকারেন্সকে পুরা ফুল ডেপথ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না। এইটার জন্য বাইডিরেকশনাল আরএনএন এর কমপ্লেক্সিটি আরো কম রাদার দেন দা নরমাল আরএনএন এর কমপ্লেক্সিটির থেকে। বাইডিরেকশনাল আরএনএন এর কমপ্লেক্সিটি সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা? কোনো রেজাল্টেন্ট কোনো কনফিউশন আছে? ওকে, other than palindrome you can use different kind of recurrence who have lots of depth, like a recurrence can be called of 200 depths. যখন 200 ডেপথের রিকারেন্স কল হবে, সেই কলটাকে আপনি যদি অপটিমাইজ করতে চান যে আমার 200 রিকারেন্স কলের প্রয়োজন নাই, আপনি গোল নোড থেকে ব্যাক করে করে আপনি মিডলের এমন কোন একটা পজিশনে আসতে যাচ্ছেন যেটা সোর্সের থেকে আস্তে আস্তে কাছাকাছি হবে। One of the example is A star search. আপনারা যদি A star search নিয়ে পড়াশোনা করে থাকেন, A star search এ একটা hypothetical function f of n ইউজ করা হতো। সেই f of n টা হচ্ছে একটা হিউরিস্টিক ফাংশন hn, এবং তার সাথে সোর্স থেকে সোর্সের কস্ট, সোর্স থেকে কারেন্ট n তম নোডে আসার কস্ট, এটা অ্যাড করা হতো। এই দুইটা কস্ট যদি মিনিমাম হয় তখন ফাংশন অফ n কে আপডেট করা হতো। তো এই ধরনের প্রবলেমগুলো, এ স্টারের প্রবলেমগুলোতে রিকার্সিভ ডেপথটা অনেক বেশি কল হয় না। সো এই ধরনের প্রবলেমগুলোকে অ্যাটাক করার জন্য মডার্ন টেকনোলজিতে বাইডিরেকশনাল আরএনএন ক্যান বি ইউজফুল। এটা একটা গ্রাফ প্রবলেম, এ স্টার সার্চ একটা গ্রাফ প্রবলেম, ওইখানে আপনি বাইডিরেকশনাল আরএনএন ইউজ করতে পারবেন। যেসব প্রবলেমের এন্ড গোল থেকে আপনার জানা আছে, মানে যেগুলা রিকার্সিভ ডেপথ আপনার জানা আছে, এন্ড গোল জানা নাই, আরএনএন এর যেরকম একটা এ স্টারের যেরকম একটা স্পেসিফিক গোল জানা আছে, কিন্তু আরএনএন দিয়ে তো আমরা ডিপ নিউরাল নেটওয়ার্কে যদি আমরা ইউজ করতে চাই, সেখানে আমাদের অনেকগুলো রিকারেন্স আছে যেগুলো আননেসেসারি কল হবে। সেইটাকে আমরা অপটিমাইজ করার জন্য উই ক্যান ইউজ বাইডিরেকশনাল আরএনএন। আমি কিছু এক্সাম্পল দেখালাম যে কিভাবে আরএনএন গুলোকে মানে ইয়ে করা যায়, রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে কোরিলেশন করা যায়। আচ্ছা, এরপর আরেকটা স্ট্রাকচার হচ্ছে পিরামিড আরএনএন। আপনারা নরমালি টেনিস টুর্নামেন্ট খেলা দেখছেন, তাই না? টেনিস টুর্নামেন্টে কি হয়? দুইজন দুইজনের সাথে কম্পিটিশন হয়,
এখানে খেয়াল করেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা বাই ডিরেকশনাল আরএনএন এখানে ইউজ করা হচ্ছে। এটা বাই ডিরেকশনাল এবং ট্রি হায়ারার্কি আরএনএন এর একটা एग्जांपल। নিচের লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ারে একজন আরেকজনের কম্পিটিশনটা হচ্ছে বাই ডিরেকশনাল আরএনএন। মনে করেন এটা 1 2 5 6 7 8 আপ টু 10 এরকম হয়ে গেল। এখান থেকে 2 উইনার, এখান থেকে মনে করেন 4 উইনার, এখান থেকে 6, এখান থেকে 7, এটার থেকে মনে করেন 10 উইনার, এই দুইজনের থেকে 2 উইনার, এই দুইজনের থেকে 7 উইনার, এই থেকে 10 উইনার। সো এরপরে এদের যে ম্যাচগুলো হবে বা যে সিকোয়েন্সিং গুলো হবে এইটা আস্তে আস্তে একটা পিরামিড স্ট্রাকচার হয়। পিরামিড স্ট্রাকচারে আউটপুট কি হবে বলেন তো? পিরামিডে কি কয়টা ইয়ে থাকে, পিক কয়টা থাকে? পিরামিডে পিক থাকে একটা। সো আমরা এটাকে বুঝতে পারতেছি যে এইটা পিরামিড স্ট্রাকচার যদি হয় টেনিসের টুর্নামেন্ট স্ট্রাকচারের মতো, তাহলে মানে আমার উইনার হবে লাস্ট অফ অল ওয়ান, একজন উইনার হবে। তাহলে এটা কোন एग्जांपलের ক্ষেত্রে ইউজ করা যায়? এটা ইউজ করা যায় হচ্ছে সিকোয়েন্স টু ওয়ার্ড জেনারেশন। যেহেতু একটা ওয়ার্ড আমি জেনারেট করব, একটা ওয়ার্ড সিকোয়েন্সের থেকে একটা ওয়ার্ড আমি জেনারেট করতে যাচ্ছি, তখন আমার এই পিরামিড আরএনএন ইউজ করা যেতে পারে। এটা অবভিয়াসলি ট্রেনিং এর সময় প্রচন্ড স্পিডে, নরমাল আরএনএন যে স্পিড ইউজ করে তার থেকে এই স্পিড আরো বেটার। এই স্পিডটা সিগনিফিকেন্টলি ফাস্ট, সিগনিফিকেন্টলি স্পিডে এটা আপনার ট্রেনিং করে নিতে পারে, মানে লার্নিং করে নিতে পারে যে কাদের কি ধরনের ইনপুট সিকোয়েন্সের জন্য কি ধরনের ওয়ার্ড জেনারেট করব। এটা সে খুব তাড়াতাড়ি তার ট্রেনিংটা অনেক ফাস্টার হয়। আর প্রতিটা ইউনিটই একটা করে বাই ডিরেকশনাল আরএনএন এর ইউজেস হচ্ছে। এই পুরো স্ট্রাকচারটা মিলে বাই ডিরেকশনাল আরএনএন এবং ট্রি হায়ারার্কি আরএনএন, এই তিনটা স্ট্রাকচার মিলে এইটাকে বলা হচ্ছে পিরামিড আরএনএন, যেটা হচ্ছে আপনার রিকারেন্ট স্টেপস গুলাকে আরো কমায় দেয়, বাই ডিরেকশনাল আরএনএন এর থেকেও আরো কমায় দেয়। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট আর্কিটেকচারাল আরএনএন এর एग्जांपल, যে কিভাবে আরএনএন গুলা বাড়তেছে। আর এরা ইউজ করছে কোথায়? এরা ইউজ করছে একটা নিউরাল নেটওয়ার্ক বানানোর জন্য যেটা লার্জ ভোকাবুলারি কনভারসেশনাল স্পিচ রেকগনিশন করতে পারে। আমরা নরমালি স্পিচ রেকগনিশন মানে কি, আপনার যে ভয়েসটা আছে সেটাকে সে রেকগনাইজ করার ট্রাই করতেছে, আর রেকগনাইজ করে সে কোনো আউটকাম দিতেছে। স্পিচ রেকগনিশনের সবচেয়ে বেটার एग्जांपल আপনাদের আইফোনের সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড্রয়েড ফোনের, তারপর অ্যালেক্সা, এগুলো হচ্ছে স্পিচ রেকগনিশনের অনেক ভালো एग्जांपल। সো এইগুলাতে ওয়ান অফ দ্য কম্পিটিশনের মধ্যে পিরামিড আরএনএন ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে চ্যান এবং তার টিম, তারা 2016 এর দিকে এই পিরামিড আরএনএন এর আর্কিটেকচারটা ইনোভেট করে তারা দেখাইছে যে স্পিড আপটা কিরকম ভাবে করা যায় নরমাল বাই ডিরেকশনাল আরএনএন কে ইউজ করে। এরপরে আসলো ভ্যানিলা আরএনএন, যেটাকে আমরা বলি বা নাইভ আরএনএন। এইটা কিভাবে আসলে কাজ করে? নাইভ আরএনএন হচ্ছে আমরা অনেক সময় নাইভ বায়াস নাম শুনে থাকি। নাইভ বায়াস সেরকম হচ্ছে আরএনএন এর মধ্যে, এটা হচ্ছে নাইভ আরএনএন, জাস্ট একটা সিম্পল ব্লক অফ ইউনিট। এটাতে বেসিক্যালি কি কি থাকে আমরা নরমালি যেটা জানি, আমাদের এখানে চারটা প্যারামিটার, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে প্রিভিয়াস হাইপোথিসিস, কারেন্ট ইনপুট, প্রিভিয়াস হাইপোথিসিস, কারেন্ট আউটপুট, আর এইচ প্রাইম যেটাকে আমরা বলতেছি হচ্ছে কারেন্ট হাইপোথিসিস, যেটা জেনারেট হবে আফটার ইনরোলিং অফ দা ফাংশন। সো এক একটা ওয়েট ম্যাট্রিক্স দিয়ে আমরা জানি যে আমরা ওয়েট ম্যাট্রিক্সের সাথে যদি আমাদের ইনপুটটাকে মাল্টিপ্লাই করি তাহলে ওইটা আমাদের একটা আউটপুট জেনারেট করবে, যে আউটপুটটাকে আমরা একটা ফাংশনের মধ্যে যদি পাস করি, যেটাকে আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড ফাংশন বা যেটাকে বলি অ্যাক্টিভেশন ফাংশন, তারপরে যে আউটপুটটা জেনারেট হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটা আমাদের এমএলপি থেকে আমাদের এই কনসেপ্টটাই আরএনএন এর মধ্যেও প্রোপাগেট করবে। লাইক এইটাকে আমরা বলতেছি আমাদের WI, দ্যাট মিন্স ইনপুট ওয়েট, WI এটাকে আমরা বলতেছি ইনপুট ওয়েট। এটার সাথে x ইনপুটের মাল্টিপ্লিকেশন হচ্ছে WH, এটাকে আমরা বলতেছি the weights of hypothesis or previous hypothesis বলতে পারেন, the weights of previous hypothesis। এটা আমাদের পয়েন্ট করতেছে WH, এটার সাথে আমাদের পয়েন্ট করতেছে
এটার সাথে h ইনপুট হিসেবে আসতেছে, তার মানে x ইনপুট হিসেবে আসতেছে wi এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, wh এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে নরমাল h ইনপুট। এই দুইটা যোগ অবস্থা, দ্যাট মিন্স অ্যাডিশন হচ্ছে। অ্যাডিশন করার পরে আমরা এটাকে একটা কিসে পাস করলাম, দিস ইজ আ অ্যাক্টিভেশন ফাংশন। এখানে সিগমা দিয়ে বোঝাচ্ছে সিগময়েড, দিস ইজ আ অ্যাক্টিভেশন ফাংশন। এখানে সিগমা দিয়ে বোঝাচ্ছে সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশন কেউ কি বলতে পারবেন tan h এটাকে কি সিগময়েড ফাংশন আকারে লেখা যাবে? নরমালি হাইপারবোলিক tan h ফাংশন যেটা, এটা tan h x বলে। এটাকে tan h কে আমরা কিভাবে লিখতে পারি? এরকম ভাবে লেখা যায় tan h ফাংশন কে। আর নরমাল সিগময়েড ফাংশন কিভাবে লিখে? Is it okay? Normal sigmoid function. তো এটা যদি নরমাল সিগময়েড ফাংশন হয় আর তার উপরেরটা যদি tan h ফাংশন হয়, আমরা এই tan h ফাংশনকে কি সিগময়েড ফাংশন আকারে লিখতে পারি? লিখা যাবে? কিভাবে লেখা যাবে? জাস্ট 2 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, এইটার এটা যে সেম, এটাতে কারো কোনো মানে কনফিউশন আছে কিনা? এইটার এটা তো সেম, রাইট? আমি যে সিগময়েড ফাংশন লিখলাম ইকুয়ালিটি দিয়ে, সো এই দুইটাতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো tan h ফাংশনকে কিভাবে আমরা লিখতে পারি, এটাকে কিভাবে ভাঙা যায়? এনি এক্সাম্পল? কোন এক্সাম্পল কি আছে? e to the power কোন দুই জায়গায়? কেন মাইনাস হবে? কেন মাইনাস হবে? আমি তো e to the power x দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে e to the power 0 হয়ে যাচ্ছে। e to the power 0 means 1, আর এখানে e to the power x আর উপরেটা e to the power x। সো এইভাবে আমরা এটাকেও সিগময়েড ফাংশন হিসেবে ডিজাইন করতে পারি। সো উপরেরটা তো আসলে বেসিক্যালি সিগময়েড x আকারে ডিনোট করা যায়। এখানে x এর জায়গায় এটা সম্ভবত টুয়াইস x হবে, ঠিক আছে? সো সিগময়েড ফাংশন যদি টুয়াইস x বসাই তাহলে এরকম একটা হয়, রাইট? সো এই ফাংশন আকারে এই উপরেরটাকে রিড্র করা যায়। সো tan hyperbolic x function can be denoted as sigmoid of twice x function। এটা কনভার্সনটা জানাটা দরকার। আচ্ছা, তো এইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি একটা সিগময়েড ফাংশন বা tan h ফাংশন। এখানে অ্যাক্টিভেশন ফাংশন আমরা নামটা বলবো, অ্যাক্টিভেশন ফাংশন। সো এই অ্যাক্টিভেশন ফাংশনে এইটা হচ্ছে আমাদের প্যারামিটার, এইটুকু হচ্ছে আমাদের প্যারামিটার x আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের x। এইটা থেকে যে আউটকামটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে h প্রাইম। তার মানে এই h প্রাইমটার কম্পিউটেশন হচ্ছে সিম্পল নিউরাল নেটওয়ার্কের একটা সিগময়েড ফাংশনের মতো। যেরকম নরমাল সিগময়েড ফাংশনে যে ইনপুটটা আসলো সেটা থেকে যে আউটকাম বের হচ্ছে সেটা হচ্ছে h প্রাইম। সো নোট y is computed from h প্রাইম। তার মানে আগে আমার h প্রাইম কম্পিউট হবে, তারপরে বেসিক্যালি কম্পিউট হবে y। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড নাইভ আরএনএন। আমার y টা কম্পিউট হচ্ছে with the help of h prime। so h prime compute করার পরে output means wo, এটা wh এটা wi। so এই wo দিয়ে কাকে মাল্টিপ্লাই করব? h prime কে মাল্টিপ্লাই করতেছি। এইটাকে আবার আমি একটা সিগময়েড ফাংশন যখন পাস করলাম সেইখান থেকে যে আউটকামটা বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের y। সো আমাদের h প্রাইম আর y এর মধ্যে ডিফারেন্স আছে কি নাই?
অবশ্যই ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি আমাদের বোঝা গেল? নাইভ আরএনএন আমাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিল যে দুইটার মধ্যে ডিফারেন্সটা আছে। এবং অবভিয়াসলি আমরা দুই ক্ষেত্রে কি এক্সক্লুড করে দিছি, আমরা দুই ক্ষেত্রে বায়াস অ্যাড করি নাই। যদি আমরা বায়াস অ্যাড করতাম কম্পিউটেশনটা আরো কি হতো, আরো ওইভাবে কম্পিউট করা হতো, মানে প্রত্যেকটার সাথে আমি একটা বায়াস অ্যাড করে দিতাম, তাই না? প্রত্যেকটার সাথে একটা বায়াস অ্যাড করে দিতাম। কম্পিউটেশন ওই প্রসেসই লাইক y = w t .x + b, এই প্রসেসে কম্পিউটেশনটা হচ্ছে এবং এটাকে আমরা পাস করতাম একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে, তার থেকে যে আউটকামটা বের করতাম ওটা y। এটা এমএলপি তেও যে ধরনের কম্পিউটেশন ছিল, আরএনএন এর মধ্যে h এবং h প্রাইম এবং y এর কম্পিউটেশন ওভাবেই হচ্ছে। জাস্ট একটা প্রসেস হচ্ছে এই যে আমরা এইখানে যে একটা এটা করলাম, এটাকেই বলা হচ্ছে সফট ম্যাক্স। এই প্রসেসটাকে y যে প্রসেসে বের করলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে সফট ম্যাক্স প্রসেস। ঠিক আছে? সফট ম্যাক্স মিন্স h প্রাইম কে তুমি ওয়েট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করার পরে তুমি যে আউটকামটা পাচ্ছ, যে y-টা পাচ্ছ, সেই y-টাকে বলা হচ্ছে সফট ম্যাক্স। সো এই হচ্ছে আমাদের মোটামুটি নেইভ আরএনএন এর স্ট্রাকচার এবং নেইভ আরএনএন কিভাবে কম্পিউট হয় তার এক্সাম্পল। এখন আরএনএন এর আমরা প্রবলেমস গুলা নিয়ে একটু আলোচনা করব। আরএনএন এর আসলে প্রবলেমটা কি? এক নাম্বার প্রবলেম, তার সবচেয়ে বড় প্রবলেম, যেহেতু আরএনএন টাইম সিরিজ নিয়ে ডিল করে, তাই আমাদের নরমালি আমরা যদি বলি, মনে করো তোমাকে যদি বলি এই বছরের জানুয়ারির 1 তারিখে 11টার সময় তুমি কি করতেছিলা, তোমার কি হঠাৎ করে মাথায় আসবে যে আসলে জানুয়ারির 1 তারিখে তুমি 11টার সময় আসলে কি করতেছিলা? একটু সময় লাগবে, তাই না? মনে করতে একটু সময় লাগবে, হয়তোবা কারেক্টলি মনেও করতে পারবো না। কারণ আমাদের টেন্ডেন্সিটা কি? আমাদের ব্রেনের টেন্ডেন্সি হচ্ছে আমরা সময়ের সাথে সাথে ইনফরমেশনটাকে শ্যালো করে নেই, মানে ফরগেট করার ট্রাই করি। কিন্তু আসলে ইনফরমেশন কিছু জিনিস আছে যেগুলোকে কানেক্ট করে তুমি কিন্তু আবার ওই ইনফরমেশনের জিনিসগুলোকে রিকল করতে পারো। তো এই যে রিকল করবা, তার জন্য কিন্তু তোমার ব্রেনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড একটা কম্পিউটেশন চলতে থাকে। আরএনএন এর, নেইভ আরএনএন এর যে বড় প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের ভুলার টেন্ডেন্সি, এটা কিন্তু নিউরাল নেটওয়ার্কের মধ্যে বিদ্যমান। তারা প্রিভিয়াস অনেক লং ইনফরমেশন মনে রাখতে পারে না। তো এটাকে যেটা বলা হচ্ছে when there is a distant relationship of unknown length, যেহেতু যে বললাম জানুয়ারির 1 তারিখে 11টায় অনেক পেছনের একটা ঘটনা, কিন্তু তোমাকে যদি বলি তুমি পরশুদিন 11টার সময় কি করতেছিলে, তুমি রিলেটিভলি একটু তাড়াতাড়ি অ্যানসারটা দিতে পারবো, কারণ পরশুদিনের ঘটনা তুমি এখনো এরকম ভাবে ভুলে যাওনি, রাদার দেন তুমি তোমার প্রিভিয়াস ঘটনাটা ভুলে গেছো। জানুয়ারির 1 তারিখ মানুষ কিছু স্পেশাল বিশেষ দিনগুলোর কথা মনে রাখে, যে যেমন তোমার লাস্ট বার্থডেতে তুমি কি কাজ করলে, সেটা তোমার কিন্তু এই বার্থডে পর্যন্ত মনে থাকতেছে। কিন্তু তোমাকে যদি বলা হয় ওই বার্থডের 15 দিন আগে তুমি কি কাজ করছো, একটা এডিশন করা হচ্ছে, তোমার কিন্তু রিকল করতে একটু হলেও কম্পিউটেশনালি সময় লাগবে, কারণ তুমি 15 দিনের আগের কোনো ইভেন্ট কিন্তু মনে রাখো নাই, রাইট? একটা ইভেন্টের রেসপেক্টে তোমার একটা মেমোরি ক্রিয়েট হয়। সো ওই মেমোরিটাকে রিকল করতে তোমার ওই ইভেন্টের ট্রিগারেশনটা দরকার হয়। 15 দিন আগে যদি তুমি কোনো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করে থাকো, তাহলে সেই বিয়ের প্রোগ্রামের আইডেন্টিটি তোমার মাথায় একটা জায়গায় কোনো জায়গায় রয়ে গেছে, ওই আইডেন্টিটি থেকে তুমি একটা রিকল করে অ্যান্সার বলতে পারবা। সো এই যে মেমোরি কানেক্টিভিটি, পেছনের দিকের যে ইনফরমেশন গুলোর কানেক্টিভিটি, সেইটা আরএনএন এর আননোন হয়ে যায় যখন তার গ্যাপটা অনেক বড় হয়। আমরা একটা সেন্টেন্স প্রিভিয়াস এক্সাম্পলে দেখছিলাম, I live in Bangladesh, currently I am moving to France in January. To communicate with the people I had to communicate with them in French language, right? তাহলে এই যে ফ্রেঞ্চ এখানে বসবে, এটার লংজিভিটিটা বা এটার পেছনের প্রপাগেশনটা কিন্তু অনেক ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আসতেছে। সো যখন রিলেশনশিপটা আননোন লেন্থের হয়, নোন লেন্থের না, আননোন লেন্থের, তখন আরএনএন এর একটা প্রবলেম অ্যারাইজ করে। যেই প্রবলেমটা হচ্ছে আমাদের যদি একটা বড় মেমোরি থাকতো, কম্পিউটারে যেরকম থাকে ওরকম যদি একটা বড় মেমোরি থাকতো, তাহলে আরএনএনও কি করতে পারতো, আরএনএনও হচ্ছে ওগুলাকে সব মেমোরিতে স্টোর করে মেমোরি থেকে আমাকে পুল ব্যাক করে দিতে পারতো। সো আরএনএন এর এই মেমোরিটা নাই, এত লং মেমোরি নাই।
এটা হচ্ছে একটা প্রবলেম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি? এই যে পুরনো ইনফরমেশন গুলো আসতেছে সেগুলো যখন কম্পিউটেশনালি করা হয় খুব আস্তে 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 এগুলো ইনফরমেশনের ভ্যালুগুলো কমতে থাকে। তো তুমি যদি একটা 0.0000000001 কে মাল্টিপ্লাই করো একটা 0.00000075 দিয়ে, সেটা কি আরো কমে যাবে না? ভ্যালুটা কিন্তু আরো কমে যাবে, আরো কমতে 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 মনে করো অনেক অনেক কমে গেছে। এবং যেটা আসলে সিগনিফিকেন্টলি 75, যেটা আসলে সিগনিফিকেন্টলি অনেক লো ভ্যালু। কারণ আমরা যখন দুইটা ছোট নাম্বারকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা কিন্তু আরো ছোট হয়ে যায়, রাইট? ছোট নাম্বার মানে হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। এই যখন ওয়েটেড কম্পিউটেশন হয় তখন ফ্র্যাকশনাল নাম্বার জেনারেট হয়। তখন এই জেনারেট করার পরে যখন আমরা লোকাল ইনডিউসড এরর গুলা কম্পিউট করি তখন এই ভ্যালুগুলো খুবই কমতে থাকে, ব্যাক প্রপাগেশনে কমতে থাকে। আর যখন ভ্যালু কমতে থাকবে তার জন্য আমার ওয়েট আপডেটটাও কি হবে? ইম্প্যাক্ট ফেলবে। মনে করো ওল্ড ওয়েট আর এই যে ডেল্টা ডাব্লিউ, এই ডেল্টা ডাব্লিউ কম্পিউটেশনটা এটার উপর ইম্প্যাক্ট ফেলবে। সো এই ডেল্টা ডাব্লিউ যত কম হবে, ভেরি ভেরি স্মল, তার মানে ডাব্লিউ নিউ আর ডাব্লিউ ওল্ড একই থাকবে আসলে, রাইট? মানে এদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। সো এই ডেল্টা ডাব্লিউ এর এই যে খুব বেশি স্মল হয়ে যাওয়া, এটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম বলা হয়। যেহেতু আননোন ইনফরমেশন দেন, তাই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা এইখানে মাল্টিপ্লিকেশনের কারণে অ্যারাইজ করতে পারে। আবার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমের সাথে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক্সপ্লোডিং প্রবলেম। এক্সপ্লোডিং প্রবলেমটা কি? ভ্যানিশিং এ হচ্ছে ইনফরমেশন আস্তে 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 একটা সার্টেন টাইমের পর ভ্যানিশ হয়ে যাবে। আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম মানে হচ্ছে তুমি আসলে বেশি ইনফরমেশন পেয়ে গেছো। তার মানে বড় ভ্যালুকে যদি বড় ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করো, ডাব্লিউ নিউ আর ওল্ড এর এই ডেল্টা ডাব্লিউ যদি বড় হয়ে যায়, তাহলে ডাব্লিউ ওল্ড এর থেকে ডাব্লিউ নিউ অনেক বেশি ডেভিয়েট করবে। এইটাকে বলা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে আসলে তোমার ইনপুটের রেসপেক্টে তোমার ফাংশনের কি পরিমাণ রেট অফ চেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট প্রবলেম। এই হচ্ছে আমাদের মোটামুটি রিকারেন্ট নিউরাল ইউনিটের অপশনস এবং তার ডিটেইলিং। কারো কি এই রিকারেন্ট নিউরাল ইউনিট রিলেটেড কোনো কনফিউশন বা কোনো প্রবলেম আছে কিনা? কোনো কনফিউশন বা কোনো প্রবলেম কি আছে এই রিকারেন্ট নিউরাল ইউনিট নিয়ে? আশা করি নাই। তাহলে আজকে আমরা আমাদের যেহেতু রিকারেন্ট নিউরাল ইউনিট নিয়ে আর কোনো প্রবলেম নাই, তাহলে আমরা আমাদের আজকের